তো গ্রেডিয়েন্ট কি? আমার সামনে যখন গ্রেডিয়েন্ট নিয়ে ১ম আলোচনা করা হয়, তখন শুধু বলা হয়েছিল যে, একটা ফাংশন নাও f(x, y, z) যা একটা স্কেলার মাল্টিভেরিয়েবল ফাংশন। এর কয়েকটা পার্শিয়াল ডেরিভেটিভ নাও এবং এটা যে একটা ভেক্টর তৈরি করো, এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। কিন্তু গ্রেডিয়েন্ট কনসেপ্টটার মানে আসলে কি? এর মানে তো শুধু পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে একটা ভেক্টর তৈরি করা নয়। গণিতবিদরা তো এমনিতেই গ্রেডিয়েন্ট আবিষ্কার করেনি। নিশ্চয়ই এর পেছনে কোনো একটা কারণ আছে। তারা কোনো একটা সমস্যার সমাধান করতে গিয়েই গ্রেডিয়েন্ট নামক এই কনসেপ্টটা সামনে নিয়ে আসে। কিন্তু স্কুল কলেজে এই গ্রেডিয়েন্ট কনসেপ্টটার আবিষ্কারের পেছনের যে কারণটা, সেটা নিয়ে কোনো আলোচনা করা হয় না। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব এই পেছনের গল্পটা নিয়ে। গ্রেডিয়েন্ট কি এবং কেন গুরুত্বপূর্ণ, এটাই হবে আজকের ভিডিওর আলোচ্য বিষয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করার পূর্বে প্রথমে ডেরিভেটিভ নিয়ে একটা আলোচনা করা যাক। ডিফারেন্সিয়েশন কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা সবাই ক্লাস 11-12 শিখে আসছি। যেমন এখানে আমরা একটা ফাংশন দেখতে পাচ্ছি f(x), এর ডেরিভেটিভ বের করার জন্য আমাদেরকে বের করতে হবে df/dx। এখানে dx হচ্ছে x অক্ষ বরাবর অতি ক্ষুদ্র একটি পরিবর্তন এবং df হচ্ছে x এর মানে dx ক্ষুদ্র পরিবর্তনের জন্য f(x) এর ক্ষুদ্র পরিবর্তন। তার df/dx এর ভ্যালু dx টেন্ডস টু 0 এর জন্য যা হবে তাকে আমরা বলি হচ্ছে f(x) এর ডেরিভেটিভ। কিন্তু ডিফারেন্সিয়েশন নির্ণয় করার পদ্ধতি দিয়ে কেবল ওয়ান ডাইমেনশনাল বস্তু ডিফারেন্সিয়েশন নির্ণয় করা সম্ভব। উদাহরণস্বরূপ ধরুন একটি ওয়ান ডাইমেনশনাল লোহার রড। এর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম টেম্পারেচার, কোথাও বেশি কোথাও কম। এখন এই রডের কোন একটি বিন্দুতে তাপমাত্রার পরিবর্তনের হার কিরকম হবে সেটা আমরা একটু আগে ডিফারেন্সিয়েশন এর যে প্রসেসটা দেখলাম সেই প্রসেসেই বের করে ফেলতে পারবো। কিন্তু আমাদের ইউনিভার্স তো শুধু ওয়ান ডাইমেনশনাল না, এখানে 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল বস্তু তো আছে। যেমন ধরুন কোনো একটি মেটাল প্লেট, এর বিভিন্ন স্থানে টেম্পারেচারের চেঞ্জ কিরকম হবে, অথবা কোনো একটি স্থানের যে বায়ুমণ্ডল, সেখানে বিভিন্ন জায়গায় তাপমাত্রার পরিবর্তন কিরকম হবে। এগুলির ক্ষেত্রে আমাদের টেম্পারেচার ফাংশনটা আর শুধু একটি ভেরিয়েবলের উপর নির্ভর করে না, এখানে একাধিক ভেরিয়েবল চলে আসে। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন নির্ণয় করার এমন একটি পদ্ধতি বের করতে হবে যেটা যে কোনো ডাইমেনশনে যে কোনো ফাংশনের পরিবর্তনের হার নির্ণয় করতে পারবে। এই সমস্যাকে সমাধান করতে গিয়ে গ্রেডিয়েন্ট নামক এই কনসেপ্টটা সামনে নিয়ে আসে গণিতবিদরা। তো আমরা চেইন রুল থেকে এটা জানি যে কোনো একটা ফাংশনের একাধিক ভেরিয়েবল থাকলে সেই ফাংশনের ডেরিভেটিভ কিভাবে বের করতে হয়। তবে এক্ষেত্রে f হবে x এবং y এর ফাংশন, আবার x এবং y হবে আবার t এর ফাংশন। তো এই ক্ষেত্রে যদি আমরা ফাংশনটা ডিফারেন্সিয়েশন বের করতে যাই, তাহলে ডিফারেন্সিয়েশনটা অনেকটা এভাবে করতে হয় এবং এই ডিফারেন্সিয়েশনকে অনেকটা এরকমভাবে লেখা যায় যে পার্শিয়াল x এর সাথে i এবং পার্শিয়াল f পার্শিয়াল y এর সাথে যে গুণ করে দুটাকে যোগ করে একটা ভেক্টর তৈরি করলাম, আর সাথে বাকি কম্পোনেন্টগুলো নিয়ে আরেকটা ভেক্টর তৈরি করলাম। এই দুইটা ভেক্টরকে ডট প্রোডাক্ট করলে কিন্তু আবার আমরা আগের রাশিটাই পাচ্ছি, আগের এক্সপ্রেশনটাই পাচ্ছি। তো এর মধ্যে প্রথম এক্সপ্রেশনটাকে আমরা নাম দিলাম হচ্ছে গ্রেডিয়েন্ট অফ f। এখানে যে নাবলা ভেক্টরের নাবলার উপরে যে উল্টা দিকে ঘোরানো যে ত্রিভুজটা আছে এটাকে বলা হচ্ছে নাবলা। তো উপরে ভেক্টর চিহ্ন দ্বারা বোঝাচ্ছি এটা একটা ভেক্টর। তো এই পুরো এক্সপ্রেশনটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ f। এর সাথে আরেকটা ভেক্টর গুণ আছে, এই ভেক্টরটা মূলত কি এটা আমরা একটু পরেই দেখতে পাবো। তো গ্রেড f সমান মূলত হচ্ছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা দেখব গ্রেডিয়েন্ট অফ f এবং এর সাথে ডট কোণ আকারের যে ভেক্টরটা আছে r প্রাইম অফ t, এই দুইটা ভেক্টরকে জিওমেট্রিক্যালি কিভাবে ব্যাখ্যা করা যায়।
তো তার জন্য আমরা আগের উদাহরণটা যদি দেখি, মনে করুন একটা তামার পাত অথবা একটা মেটাল প্লেট। এই মেটাল প্লেটের বিভিন্ন অংশের তাপমাত্রা বিভিন্ন রকম। যেমন ধরুন হলুদ অংশগুলা মানে বোঝানো হচ্ছে যে এখানে তাপমাত্রা বেশি। আর যেগুলো একটু নীল অংশ, সেখানে নীল রং দ্বারা বোঝানো হচ্ছে যে তাপমাত্রা কম। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেটাল প্লেটের বিভিন্ন অংশের তাপমাত্রা বিভিন্ন রকম। আর মেটাল প্লেটের কোন অংশের তাপমাত্রা কত হবে সেটা নির্ভর করছে T=f(x(y) = xy এই ফাংশনটার উপর। তো এই ফাংশনটার উপর ভিত্তি করে মেটাল প্লেটের বিভিন্ন অংশের তাপমাত্রা বিভিন্ন রকম হয়। এখন যদি আমরা এই মেটাল প্লেটের উপরে কোনো একটা বিন্দু কল্পনা করি, xy বিন্দু, এবং এই বিন্দুতে তাপমাত্রার পরিবর্তনের হার কত সেটা পরিমাপ করার চেষ্টা করি, তাহলে প্রথমে আমাদেরকে যেটা চিন্তা করতে হবে তা হচ্ছে এই xy বিন্দু বাদে অন্য একটা বিন্দু কল্পনা করতে হবে xy বিন্দুর চেয়ে একটু দূরে। সেই বিন্দুটাকে কালো ডট দ্বারা এখানে বোঝানো হয়েছে। তা এই বিন্দুতে তা এখন আমাদেরকে দেখতে হবে যে এই দুইটা বিন্দুর মধ্যে তাপমাত্রার পার্থক্য কত। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যে তাপমাত্রার পার্থক্য বের করে এর যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আছে সেটা দ্বারা যদি আমরা ভাগ করে দেই, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে বোঝানো হয়েছে ডিটি আছে। ডিটি টি কোথা থেকে আসলো সেটা আমরা একটু পরে দেখতে পাবো। তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্বারা যদি আমরা ভাগ করে দেই তাপমাত্রার পার্থক্যকে, তাহলে আমরা এটাকে আমরা ডিফারেন্সিয়েশন হিসেবে সংজ্ঞায়িত করি। কিন্তু এই ব্ল্যাক ডটটা যেটা আমরা নির্বাচন করেছি, অর্থাৎ যেটা আমরা ঠিক করেছি যে এই বিন্দু সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন বের করব। তো এই ব্ল্যাক ডটটা আমরা বিভিন্ন জায়গা থেকে নিতে পারি। যেমন মনে করুন যদি এই ব্ল্যাক ডটটা নেই এই ডাইরেকশনে, একটা ভিন্ন ডাইরেকশনে ব্ল্যাক ডট নিলাম, এখান থেকেও আমরা যদি ডিফারেন্সিয়েশন বের করি তাহলে ভিন্ন রকমের ভ্যালু পাবো। ডিফারেন্সিয়েশনের ভ্যালু হবে ভিন্ন রকম। আবার এই ব্ল্যাক ডটের এই ডাইরেকশনে ব্ল্যাক ডট নিলে এখান থেকে ডিফারেন্সিয়েশনের ভ্যালু পাবো আরেক রকম। অর্থাৎ এক এক ডাইরেকশনের ডিফারেন্সিয়েশনের ভ্যালু এক এক রকম আসবে। তো যেহেতু এই ডিফারেন্সিয়েশন ডাইরেকশনের উপর নির্ভরশীল, তো একে বলা হচ্ছে ডাইরেকশনাল ডেরিভেটিভ। তো আমরা নির্বাচন করলাম হচ্ছে একটা ইউনিট ভেক্টর, ঠিক করলাম যে এই ইউনিট ভেক্টর এ, এই ডাইরেকশনের দিকে আমরা একটা ব্ল্যাক ডট নিলাম এবং এই ডাইরেকশনে আমরা ডিফারেন্সিয়েশনটা নির্ণয় করব। তো এই ডাইরেকশনে এখন আমরা ডিফারেন্সিয়েশন কীভাবে নির্ণয় করতে পারি, তার জন্য আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে এই দুইটা বিন্দুকে সংযোজনকারী একটা রেখাকে চিন্তা করতে হবে প্রথমে। সেটার নাম দিলাম আমরা r(t). তো এখানে আমরা r(t)-র ইকুয়েশন দেখতে পাচ্ছি। তো স্ট্রেট লাইনের ভেক্টর ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করলে এখান থেকে সবসময় যে ইউনিট ভেক্টরটা থাকে সেই ইউনিট ভেক্টরটা পাওয়া যাবে। তো r(t) স্ট্রেট লাইনের মধ্যে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে t। তো t এর সামান্য পরিবর্তন dt এর কারণে আমরা r(t) সরলরেখা বরাবর xy পয়েন্ট থেকে যে সামান্য দূরত্ব অতিক্রম করি সেটা হচ্ছে d(r(t). তো এই সামান্য দূরত্ব d(r(t) অতিক্রমের কারণে টেম্পারেচার ফাংশন T=f(x(y) এরও সামান্য পরিবর্তন হবে এবং এই পরিবর্তনটাই হচ্ছে d(f). তো এখন আমরা যদি এই পরিবর্তনের হারটা বের করতে চাই, অর্থাৎ df/dt বের করতে চাই, তাহলে এটা আমরা চেইন রুলের মাধ্যমে নির্ণয় করতে পারি। তো এখন এই ইকুয়েশনটাকে আমরা দুইটা ভেক্টরের ডট গুণন হিসেবেও লিখতে পারি। প্রথমটা তো হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট অফ f, এবং এর পরের যে ভেক্টরটা আছে এটা হচ্ছে dx dt i hat dy dt j hat। তো এটা মূলত r'(t) ছাড়া আর কিছুই না, অর্থাৎ r(t) এর পরিবর্তনের হার। এটা হচ্ছে মূলত আমাদের a hat, অর্থাৎ a ইউনিট ভেক্টর যেটা ওইটা। তো r'(t) এর জায়গায় এখন আমরা লিখতে পারি a hat। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি
আমাদের যে ডাইরেকশনাল ডেরিভেটিভ অর্থাৎ ডিএফডিটি, এটাকে ডাইরেকশনাল ডেরিভেটিভ কেন বলা হচ্ছে? কারণ একটু আগে যেটা বললাম যে আর অফ টি এই স্ট্রেট লাইন এর ডাইরেকশনে আমরা ডেরিভেটিভটা নেওয়ার চেষ্টা করেছি, এই কারণে একে বলা হচ্ছে ডাইরেকশনাল ডেরিভেটিভ। তো ডাইরেকশনাল ডেরিভেটিভকে আমরা দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট হিসেবে লিখতে পারি। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ এফ, অন্যটা হচ্ছে আর প্রাইম অফ টি। তো আর প্রাইম অফ টিকে আমরা লিখতে পারি আবার এ হেড। এই যে ডাইরেকশনাল ডেরিভেটিভকে আমরা দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট হিসেবে লিখতে পারলাম। এখানে দেখা যাচ্ছে এ হেড যে ভেক্টরটা আছে, এই এ হেড ভেক্টরের বিভিন্ন ডাইরেকশনের কারণে আমরা আমাদের ডাইরেকশনাল ডেরিভেটিভের বিভিন্ন ভ্যালু পাবো, এবং এই এ হেড ভেক্টরটার এই এ হেড ভেক্টরটা যখন আমাদের গ্রেডিয়েন্ট অফ এফ যে ভেক্টরটা আছে, নীল রঙের যেই নীল রং দ্বারা এখানে দেখানো হয়েছে, তো এই গ্রেডিয়েন্ট অফ এফ ভেক্টরের সাথে যখন অ্যালাইন করবে, অর্থাৎ এদের মধ্যে অ্যাঙ্গেল যখন 0 হবে, তখন আমাদের ডাইরেকশনাল ডেরিভেটিভ এর ভ্যালু হবে সর্বোচ্চ, কারণ সেই ক্ষেত্রে cos থিটার ভ্যালু হয়ে যাবে 1। আর অন্য সকল অ্যাঙ্গেলের ক্ষেত্রে cos থিটার কারণে ডাইরেকশনাল ডেরিভেটিভ এর ভ্যালু ম্যাক্সিমামের চেয়ে কিছুটা কম হবে। তো ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এখানে আমাদের গ্রেডিয়েন্ট অফ এফ। তো এই কারণে গ্রেডিয়েন্ট অফ এফ ভেক্টরটা হচ্ছে স্পেশাল, কারণ এই গ্রেডিয়েন্ট অফ এফ ভেক্টরের ডাইরেকশন বরাবর যদি আমরা আমাদের ডাইরেকশনাল ডেরিভেটিভটা ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে আমরা সর্বোচ্চ তাহলে আমাদের ডাইরেকশনাল ডেরিভেটিভ এর ভ্যালু হবে সর্বোচ্চ। আদারওয়াইজ অন্যান্য যে কোনো ভেক্টরের ক্ষেত্রে, যে কোনো এ হেড ইউনিট ভেক্টরের ক্ষেত্রে আমাদের ডাইরেকশনাল ডেরিভেটিভ এর ভ্যালু ম্যাক্সিমামের চেয়ে কম হবে। তো এই কারণে গ্রেডিয়েন্ট অফ এফকে বলা হয় এমন একটা ডাইরেকশন, যে ডাইরেকশনে যদি আমরা ডাইরেকশনাল ডেরিভেটিভ বের করি, তাহলে আমরা ডাইরেকশনাল ডেরিভেটিভের সর্বোচ্চ ভ্যালু পাবো, অর্থাৎ রেট অফ চেঞ্জ হবে সর্বোচ্চ। তো এখন প্রতিটা xy বিন্দুর জন্য আমরা যদি এটা জানার চেষ্টা করি যে কোন ডাইরেকশনে ডাইরেকশনাল ডেরিভেটিভ বের করলে ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ বা ডাইরেকশনাল ডেরিভেটিভ এর ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে, অর্থাৎ গ্রেডিয়েন্ট অফ এফ কত হচ্ছে, এবং সেটা এখানে ভেক্টরের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, তাহলে আমরা যা দেখতে পাই সেটা হলো ফাংশনটার গ্রেডিয়েন্ট ফিল্ড। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ পুরস্কার। এনজয় দ্য মিউজিক। আর আমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।